প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩৭। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা ইনায়ের ফোন নিয়ে ফাইজের নাম্বারে ব্লক খুলল। এরপর ইনায়ের ফোন ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ের কানে দেয়। এরপর মায়েরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরে কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগে ফাইজ বলে ওঠে, লিটল কুইন, সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফাইজের কথা শুনে ইনায়ের খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়েরার ফোন দেখে বলে, আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মায়েরার সাথে সাথে ইনায়ের ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায়া আপু। ওপাশে ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে, হাতের কাছে পাইলে সাপটে একটা থাপ্পড় দিত। উফ, আর সহ্য হয় না, এসব কি অত্যাচার, আর নেওয়া যাচ্ছে না। মায়েরার নাম্বারে কল ব্যাক করলো। রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতরে গিয়ে বলে, শুদ্ধ, এটা কে? বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলল, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফাইজ রেগে বলে, এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পায় না, কোন জন্মে এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইসরে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝে ফাইজের ফোনে আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চিনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালা কে বে তুই? আবার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি, তুই বসে আঙুল চুষে খা। এহ, আমার ইনায়া পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, দুরাকাত নামাজ পড়ে নে আমার ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুড়তে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন কেসটা ধরে নিল। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে এখানে। করছিলি কি এই ফাইজ? ফাইজকে কিছু বলার আগে ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার চেপে ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমায়? তোদের সব কয়টা ভাইকে জানে মেরে দিব। শালা তোদের মতো ভাইদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আসে। অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফাইজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফাইজের কারবার দেখল। হলোটা কি এর? ফাইজ ফোন কেটে দেওয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে। মায়েরা হেসে বলল, ওটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়ার সাথে ইনায় পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি, তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বরবাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিশকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু, ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মায়ের কথায় সবাই হেসে ফেলল। শুদ্ধ ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়কে নিয়ে প্রবলেম। ইনায়ের কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো, এই মায়েরাই কিছু করেছে। মেয়েটা তো আচ্ছা কাজের। ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারহা ডাইনিংয়ের ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভুরু কোসকালো। ভাবনার মাঝে ফারহা গেটের সামনে এসে দেখল শুদ্ধ সিগারেট ফুঁকছে।
ফারহা কিছু না বলে শুদ্ধর মুখের ওপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারহা রেগে বলে, এসব ছাইপাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরাও বলছি। শুদ্ধ ফারহার দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারহার মুখে একদম মুখের ওপর ছুড়ল। ফারহা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারহা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ফারহা প্রচণ্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝখানে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারহা, তুমি থাপ্পড় খাবে। ফারহা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটের সিগারেটের জ্বলন্ত অংশে চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারহার দিকে চেয়ে থাকে। ফারহা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবে পোড়াবো। কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারহার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পুড়তে রাজি, তবে ক্ষতটা তোমাকেই সারিয়ে দিতে হবে। ফারহা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিটি হেসে বলে, চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারহা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারহা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোয়া আবারও ফারহার মুখে ছেড়ে দেয়। ফারহা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত ছেলে দিয়ে সরাতে চাই, তবে পারল না। ফারহা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবুও এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারহার চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারহা কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্যই ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে, জ্বলছে? ফারহা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট। এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করছিল, কি জ্বালা। তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁটজোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারহা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না ছাই? শুদ্ধ হঠাৎই তার মুখ ফারহার মুখের কাছে নিয়ে যায়। ফারহা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব ফারহা বেবি। ফারহা মুখ কোঁচকালো। বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতের সিগারেটটা ফেলে দেয়। ফারহার হাত থেকে ফোনটা নিলে ফারহা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারহা শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে চাই। শুদ্ধ ফারহার ফোন তার পকেটে রেখে বলে, হাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারহার দিকে এগিয়ে গেলে ফারহা চেঁচিয়ে শুদ্ধর বুকে দুহাত ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারহা ঢোক গিলে বলে, আমার ফোন দাও, আগে থাপ্পড় দাও। ফারহা বিরক্ত হয়ে বলে, উফ, উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারহার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারহা। ফারহা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসল। পকেট থেকে ফারহার ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারহা চুপ করে আছে। শুদ্ধ ফারহার নাম ট্রাই করলো, হয় না। আরও কিছু ট্রাই না করে পেরে বলল, খুলছে না, বলো। ফারহা মাথা তুলে বলে, ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারহার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারহার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারহা। তোমার কানে ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে বলে, আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারহা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারহার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারহার সামনে ধরে। ফারহা অবাক হয়ে তাকালো। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখো, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকেও কিন্তু সুন্দর। ফারহার চোখের কোণে পানি জমে। মেয়েটার শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারহার থেকে। ফারহা কিছু বলল না। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারহার পিকটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে,
ইচ্ছে হলেই যাতে দেখতে পারো, তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারহার ফোন ফারহার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে, আজ রাতে জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরও জঘন্য লাগবে। ফারহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারহা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলেই একটা ফালতু, জঘন্য, অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে, যথাজ্ঞা ফারহা বেবি। ফারহা ধূপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারহা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না? ফারহা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারহা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এ মা, সি সি সি, আমাদের তো বাসর হয়নি ফারহা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারহা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো। এই ফারহা কি জিনিস। শুদ্ধ হাসলো। ভালোই লাগে, সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার, বিশেষ করে ফারহাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটা কত কসরত করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবল, ফারহাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবল তার সামনে ফারহা বসে আছে, সত্যি সত্যি যেন ফারহাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ড অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করে দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে ঘরে এসে লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথাই, পাল্টা প্রশ্ন করল, তোর এই এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের ওপর হেলান দিয়ে বসলো। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভুরু কুঁচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আক্স করলাম আমি। সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখে যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলগুলোর অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই। শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দুহাত বুকে আড়াআড়িভাবে গুজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান ভুরুকুসকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা, দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কী ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুপাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপু, আমার খালামণির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এজন্যই তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনায়ের বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছি ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের ওপর ডান পাতলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বাট ফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার।
উচিত ছিল কবরে পাঠানোর। ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের এক টুকরো পর্যন্ত গলল না, মায়েরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও হয়ে যাচ্ছে। হাউ? ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো। নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এ একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো। মায়েরাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য, তবে আহামরি না। অন্যের বইয়ের দিকে নজর দেওয়ার শাস্তিপ্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে, কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ের বিয়ে, তার আগের দিন এইসব। মায়েরার কাণ্ড মনে পড়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে, যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না? ইরফান শুদ্ধর কথায় বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের ওপর থেকে তার ফোন নিয়ে চেক করে দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মায়েরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান, তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান, তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না, হ্যালো প্রাণ, ব্লা ব্লা ব্লা। বুঝছো? মানে এইখানে ওই ভয়েস রেকর্ডটা শুনছে আর কি। ইরফান মায়রার কণ্ঠে এসব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো? ফাইজ মায়রার জান প্রাণ, আহা কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের, খেতেও। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাদর, তোমার বাদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট। মায়রা, ইরফানের সব কাজিনরা মিলে মায়রার ঘরে বসে গল্প করছিল, আর মায়রার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়রা ঘর থেকে বেরিয়ে এসে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফাইজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ের সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোয় মায়েরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে, চোর, চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফাইজের পা থমকে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুরবাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে। যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাঠিয়ে একটা চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পেছন থেকে দেখে চিৎকার দিতে নেয়, তার আগে ফাইজ উল্টো ঘুরে ইনার মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ের দিকে চেয়ে আসে। মায়রার চিৎকার শুনে মায়রার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়রার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মায়রা? মায়রা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিংয়ে লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়রার সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাজরামি স্টার্ট করেছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস কর কেউ এসেছে নাকি। শুদ্ধ হাসছে, তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল, ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়, আমার এ মন সারাটিক্ষণ তোমায় শুধু চাই, দূরে দূরে থাকো তুমি বোঝো না তো হাই, জানো না তুমি তোমায় কত ভালোবাসি,
তোমারই টানে শুধু ফিরে ফিরে আসি। আচ্ছা শোনো, এই লাইনগুলা কিন্তু গান ছিল বুঝছো? গানের সুরটা দিয়ে বলতে পারলাম না গো। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার ২ বন্ধুর মনের কথা। আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরো শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাতে হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে, হাউ রোমান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান? মায়রা কথাটা শুনে তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ? মায়রা ঢোক গিলে পিছিয়ে যায়। হাই হাই, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়রা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না না না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর, ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের ওপরে পড়ে যায়। ইরফান মায়রার দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। বেডের ওপর পা তুলে উঠে বসে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না। মায়রার কান্না পায়। হায় হায়, আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আ আমি মজা করছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের ওপরের পাশে লাফ দিতে চায়। তার আগে ইরফান মায়রার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে নেয় তার দিকে। মায়রা মিনমিন করে বলে, সরি সরি, আর করব না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মায়রা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁট দুটো শক্ত করে স্পর্শ করে। মায়রা একটু ব্যথা পেল বোধহয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাওয়াবো। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চাই, তার আগে ইরফান মায়রার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়রার চোখ বন্ধ করে দেয়। মায়রা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকে অবগত আছো যে আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে আমি ২-৩ দিন কি তারও বেশি ভিডিও দিতে পারি নাই। তবে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেব। আর কোনো কিছু বলছি না, বাকিটা তোমাদের ইচ্ছা, বুঝছো? আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।